আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। বিজয় দিবসে মোদির পোস্ট, উল্লেখ নেই বাংলাদেশের নাম। জাতিসংঘে পাকিস্তানকে তুলোধুনা ভারতের। নেতানিয়াহুর ওপর খেপেছে যুক্তরাষ্ট্র, দিয়েছে কড়া বার্তা। সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার। আতিফ আসলামের কনসার্টের নামে প্রতারণার অভিযোগ, মামলা দায়ের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতের সেনাবাহিনী এই সংগ্রামে যুক্ত হয়। সে কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে। বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি। আর মোদীর এই পোস্টকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে দেশের সোশ্যাল মিডিয়ায়। মোদী তার পোস্টে লেখেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত তৈরি করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে স্মরণ করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয়। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক। মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনী জানায়, এটি ছিল সেই বিজয় যেখানে মুক্তি বাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করেছে। এই যৌথ সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে নিয়ে গেছে চূড়ান্ত স্বাধীনতার দিকে। এই বিজয় ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নতুনভাবে গড়ে তুলেছে, দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে অঙ্কন করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে। পোস্টে আরো বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী পুরো জাতির উপর যে নৃশংসতা, নির্যাতন ও নিষ্ঠুরতা চালিয়েছিল, এই যুদ্ধ তারই অবসান ঘটিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তুলোধুনা করেছে ভারত। দেশটির লিডারশিপ ফর পিস শীর্ষক উন্মুক্ত বিতর্কে জম্মু ও কাশ্মীরের ইস্যুতে পাকিস্তানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ সময় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনী দাবি করেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ, এগুলো ছিল, আছে এবং চিরকাল থাকবে ভারতেরই অংশ হিসেবে। পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পর্বতানেনী বলেন, ভারতের ক্ষতি করার প্রতি ইসলামাবাদের আগ্রাসী মানসিকতাই আবারও প্রকাশ পেয়েছে। তিনি পাকিস্তানকে সরাসরি বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন। সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ৬৫ বছর আগে ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, কিন্তু এ সময় পাকিস্তান চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে। ভারতের বিরুদ্ধে ৩টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। তিনি জানান, গত ৪ দশকে পাকিস্তান পৃষ্ঠপোষকতায় হামলায় ১০,০০০-এরও বেশি ভারতীয় প্রাণ হারিয়েছেন। এবছর এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে একজন বিদেশীও ছিলেন। এই প্রেক্ষাপটেই ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে বলে জানিয়ে তিনি বলেন, পাকিস্তান যতদিন পর্যন্ত বিশ্বাসযোগ্য স্থায়ীভাবে সীমান্ত পারের সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসের সমর্থন বন্ধ না করবে, ততদিন চুক্তি কার্যকর হবে না। জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতিও তুলে ধরেন ভারতের রাষ্ট্রদূত। তিনি বলেন, পাকিস্তান জনগণের মতামতকে সম্মান করার এক অভিনব পদ্ধতি অনুসরণ করে। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে পুরে শাসক দল পিটিআইকে নিষিদ্ধ করে এবং ২৭তম সংশোধনীর মাধ্যমে সেনাবাহিনীকে দিয়ে সাংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধান আসিম মুনিরকে আজীবন দায় মুক্তি দেয়। তিনি বলেন, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদকে তার সব রূপে ও প্রকাশ্যে ভারত পূর্ণ শক্তিতে মোকাবিলা করবে। এর আগে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতেখার আহমদ জাতিসংঘে জম্মু ও কাশ্মীরকে অমীমাংসিত বিরোধ বলে উল্লেখ করেন এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে ভারতের আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রকাশ্য লঙ্ঘন বলে অভিযোগ করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে হামাস কমান্ডার রাদ সাদকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত হয়েছেন মার্কিনিরা। সোমবার সংবাদ মাধ্যম এক্সিওসকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তিনি বলেছেন, নেতানিয়াহুকে বলা হয়েছে, যদি আপনি আপনার মর্যাদা ক্ষুণ্ণ করতে চান এবং যুদ্ধবিরতির চুক্তি মানতে না চান সমস্যা নেই, কিন্তু গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি করেছেন সেটি আমরা আপনাকে নষ্ট করতে দিব না। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জার্ড ক্রুসনার বেশ ক্ষুব্ধ হয়েছেন বলে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানিয়েছেন। এসব অপ্রয়োজনীয় হামলা চালিয়ে আরব দেশগুলোকে ইসরায়েল ক্ষুব্ধ করে তুলেছে বলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বার্তা দিয়েছে। নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, গত 2 বছরে নেতানিয়াহু নিজেকে বিশ্বমণ্ডলে একাকী করে তুলেছেন। আব্রাহাম চুক্তির পর কেন আরব আমিরাত এখনও সফরে আমন্ত্রণ জানায়নি এবং মিশরের প্রেসিডেন্ট কেন দেখা করতে অনীহা দেখিয়েছেন, নিজেকে সে প্রশ্ন করতে নেতানিয়াহুকে বলেছেন মার্কিনিরা। যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে বার্তা দিয়েছে, ইসরায়েল যদি এমন করতে থাকে তাহলে আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র তার সময় নষ্ট করবে না। পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট স্থগিতের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা সহ 5 জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে মামলার আবেদন করেন আইনজীবী আহসান হাবিব ভুঁইয়া। বাদী আহসান হাবিব ভুঁইয়ার জবানবন্দি রেকর্ড করেন আদালত। মামলার প্রতিষ্ঠান হিসেবে চলঘুরি লিমিটেডকে আসামি করা হয়েছে, আর ব্যক্তি হিসেবে আসামি 4 জন। মামলার আসামিরা হলেন আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক এর প্রতিষ্ঠাতা কাজী রাফসান, বৃত্তি সাবরিনা খান, চলঘুরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল ও চেয়ারম্যান প্রমি ইসলাম। মামলার বাদী আহসান হাবিব ভুঁইয়া বলেছেন, আদালত আবেদন আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। মামলার অভিযোগ অনুযায়ী 13 ডিসেম্বর আতিফ আসলামের কনসার্ট হবে জানিয়ে মেইন স্টেজ ইনক নামে একটি ফেসবুক আইডিতে বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে বিভিন্ন ক্যাটাগরির টিকিট উন্মুক্ত করা হয়। বাদী গত 19 নভেম্বর কনসার্টে 5টি টিকিট কেনেন। টিকিট বাবদ 28,444 টাকা পরিশোধ করেন। 12 ডিসেম্বর আসামিরা ফেসবুক পেজে ঘোষণা দেন, সরকারের অনুমতি না পাওয়ায় কনসার্ট স্থগিত করা হয়েছে। মামলায় 6 জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়। তারাও বিভিন্ন মূল্যের 6টি টিকিট কিনেছেন। মামলায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা অভিযোগ আনা হয়েছে। জানা গেছে 13 ডিসেম্বর পূর্বাঞ্চলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে কনসার্টটি আয়োজনের কথা ছিল। এর আগে 11 ডিসেম্বর ফেসবুক পোস্টে সঙ্গীতশিল্পী আতিফ আসলাম জানান, 13 ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে তারা পারফর্ম করছেন না। এর কারণ হলো কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিক্স বিষয়গুলো ঠিক করতে পারেননি। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। সৌদি আরবের রাজধানী রিয়াদে গান গাইতে গিয়েছিলেন মার্কিন র্যাপার কার্দি বি। সৌদি আরবে যেহেতু হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে, তাই তিনি দেশটিতে এসে হিজাব পরে বাইরে ঘোরাঘুরি করেছেন। সংবাদ মাধ্যম আরব নিউজ শনিবার এক প্রতিবেদনে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এ র্যাপারের সৌদি আসার তথ্য জানায়। কার্ডি বি ওই দিন তার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেটির ক্যাপশনে লেখেন, হ্যালো সৌদি আরব, হালাল বি এসেছে। পাশে সৌদির পতাকার রঙের একটি লাভ ইমোজি জুড়ে দেন তিনি। ভিডিওতে দেখা গেছে হিজাবের মতো পুরো শরীরেই কালো পোশাক পরেছেন তিনি। পরবর্তীতে রিয়াদের সোলিতায়ার মলে একই পোশাক পরে তাকে দেখতে পান ফ্যানরা। সৌদিতে আসার পরের দিন ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি জানান, স্বাগত জানিয়ে হোটেল কর্তৃপক্ষ তাকে ডেজার্ট পরিবেশন করেছে। সৌদি আরবে তাকে সবাই চেনে দাবি করে এই র্যাপার বলেন, এখানকার ছোট বাচ্চারা আমাকে চেনে, সবাই আমাকে চেনে, বড়রা চেনে। এখানকার মানুষ বেশ শালীন ও ভদ্র, বিশ্বের ভালো মানুষদের মধ্যে তারা অন্যতম। গত 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন জায়গায় পারফর্ম করেন তিনি। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।